ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে। সঙ্গে আমরা কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে প্রতিটি প্রশ্ন থেকে যে যে কনসেপ্টস রয়েছে সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি আজকে আমরা আরম্ভ করি। আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়েন এ চাইল্ড ফেলস ইট মিনস। যখন একটি চাইল্ড ফেল করে, অর্থাৎ এক্সামের মধ্যে যখন একটি, যেহেতু আমরা পেডাগজি পড়ছি তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, আর আমি পূর্বে একটি কথা বলেছি আপনাদেরকে বারবার, এই কথাটুকু মনে রাখবেন যে আমরা যে কোয়েশন নিয়ে আলোচনা করে নেব, এই কোয়েশন যদি অন্য কোনো ইয়ারে রিপিট করে তাহলে ওই কোয়েশনটি আর আলোচনা করা হবে না, অথবা আলোচনার মাধ্যমে যে কোয়েশন নিয়ে ডিসকাশন করা হয়ে গিয়েছে, এই কোয়েশন যেমন জেন্ডার বায়াস বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, এই কোয়েশনের মতো যে কোয়েশনসগুলি রয়েছে এই কোয়েশন নিয়ে আসা হবে না। নতুন প্রত্যেক একটি ক্লাসের মধ্যে নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে। এই জন্য ইচ অ্যান্ড এভরি ক্লাস ইম্পর্টেন্ট হবে, তাই আপনারা প্রতিটা ক্লাস ওয়াচ করবেন। তারপর আরেকটা কথা বলি, আমাকে অনেকে ফোন করে রিকোয়েস্ট করেছেন যে স্যার আপনি যেহেতু সিডিপি স্টার্ট করেছেন, আমরা ওয়াচ করছি, আর যদি সঙ্গে আপনি আরও একটি সাবজেক্ট স্টার্ট করতেন, তো আমি চেষ্টা করব নেক্সট ডে থেকে মেবি ইভিএস আরম্ভ করব, ইভিএসের পেডাগজি অ্যান্ড কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব। চেষ্টা করব যাতে নেক্সট ডে থেকে ইভিএস অ্যান্ড পেডাগজি সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যাতে কন্টিনিউয়াস চলে। একসাথে যদি 2টি সাবজেক্ট কমপ্লিট হয়ে যায় তারপর আমাদের হাতে থাকবে 3টি সাবজেক্ট, এবং বেঙ্গলিতেও ক্লাস নেওয়া হবে, বেঙ্গলি গ্রামার থেকেও ক্লাস নেওয়া হবে। কোনো টেনশন করবেন না, আপনারা সঙ্গে থাকেন, ক্লাসেসগুলো ওয়াচ করেন, কন্টিনিউয়াস ক্লাসগুলো জমিয়ে রাখবেন না, কন্টিনিউয়াস ডেইলির পড়া ডেইলি কমপ্লিট করবেন। ডেফিনেটলি এক্সামের পূর্বে সিলেবাস কভার হবে বুঝে শুনে, মাতৃভাষা আমাদের প্রিয় ভাষা বাংলা ভাষায়, এবং হাতে সময় থাকবে রিভিশন দেওয়ার জন্য। তো আশা করি আপনারা বুঝেছেন। তো আজকের আমরা প্রথম প্রশ্নটি দেখি, হোয়েন এ চাইল্ড ফেলস ইট মিনস। যখন একটি শিশু ফেল করে তার অর্থ কী? তো আমি যদি অ্যাকর্ডিং টু চাইল্ড সেন্টার্ড এডুকেশন দেখি, শিশুকে প্রাধান্য দেওয়া বেশি হয়, আর যখন একটি শিশু ফেল হবে এর অর্থ হবে যে শিশুদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। অর্থাৎ শিশু তার যেভাবে তার যতটুকু নলেজ পাওয়ার কথা, যেভাবে তাকে সুবিধা প্রোভাইড করার কথা, ফ্যাসিলিটেট করার কথা, তাকে ইন্টারাকশন করার সুবিধা দেওয়ার কথা, তারপর তাকে যে এইডসগুলো দিয়ে টিচিং করার কথা, এইরকম টিচিং হচ্ছে না। অর্থাৎ পেডাগজিক্যাল টার্ম পেডাগজি ইউজ করে টিচিং করানো হচ্ছে না। টিচিং করানো না হওয়ার ফলস্বরূপ সে ফেল করেছে, এই জন্য বলা হবে যে শিশু ফেল করেছে মতলব সিস্টেম ফেল হয়েছে। তো এই জন্য এই জায়গায় অনেকের ডাউট হতে পারে যে সিস্টেম কীভাবে ফেল হবে। অর্থাৎ এই জায়গায় শিশু ফেল করেছে 4টি অপশন থাকতে পারে, যে শিশু পড়াশোনা করেনি, শিশু টিউশন পড়েনি, শিশুর মেধা ভালো নয়, একটি থাকবে সিস্টেম ফেল করেছে। অর্থাৎ চাইল্ড ফেল করেছে মতলব তা নয় যে শিশুর মেধা ভালো নয়। আমরা জানি নম চমস্কি বলেছেন যে একটি শিশু জন্মগ্রহণ করে ইনিটেবিলিটি নিয়ে। প্রতিটি কথা মনে রাখবেন, কনসেপ্টগুলো মেন, ব্যাকগ্রাউন্ড থেকে 2-1টি কথা বলতে হয়, না হলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। আর যখন কনসেপ্ট ক্লিয়ার হবে এই ধরনের প্রশ্ন যে কোনো প্রশ্ন করক গড়িয়ে পেঁচিয়ে প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে পারবেন। তাই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। অর্থাৎ যখন একটি শিশু ফেল করবে অর্থ অনেকটা অপশন দেবে নিচে, যে শিশু টিউশন পড়ে না, শিশুর মধ্যে মেধা নেই, শিশু বুঝেনি, অনেক কিছু থাকবে, কিন্তু আলটিমেট হচ্ছে যে শিশুকে তার যেভাবে পড়ানোর কথা সেম তেমনিভাবে পড়ানো হয়নি। অর্থাৎ শিশু ফেল করেছে, অর্থাৎ স্কুল ফেলার হয়েছে, সিস্টেম ফেলার হয়েছে। তখন কী করা হবে? সিস্টেমকে চেঞ্জ করা হবে। সিস্টেম মিনস হচ্ছে পেডাগজি। এই যে টিচিং যে প্রসেস রয়েছে এই প্রসেসকে চেঞ্জ করবেন, সিস্টেম চেঞ্জ করে শিক্ষক আবার তাকে রিটিচিং করবেন। তো আমরা দেখি, হোয়েন এ চাইল্ড ফেলস ইট মিনস দ্য সিস্টেম হ্যাজ ফেলড, সিস্টেম ফেল হয়েছে। তারপর নেক্সট কোয়েশন আমাদের ইম্পর্টেন্ট, বারবার কোয়েশন পেপারে এই কোয়েশনগুলো দেখতে পাওয়া যায়। এরর্স অফ দ্য লার্নার্স অফেন ইন্ডিকেট। প্রায় এরর্স অর্থাৎ নানার যে এরর্স অর্থাৎ শিশুদের যে ভুল হয় তাকে আমরা কি বলবো? তাদেরকে নাইব বলা হয়, নাইব অ্যালটারনেটিভও বলা হয়, নাইব কনসেপশনও বলা হয়। মনে রাখবেন 2টি পয়েন্ট। এই শিশুদের ভুলকে ভুল বলা হয় না, তাদের এরর্সকে ভুল বলা হয় না, তাদের এরর্সকে বলা হয় নাইব কনসেপশন অথবা নাইব অ্যালটারনেটিভসও কখনো বলা হয়। তো তাদের এরর্স মিনস কি এই জায়গায় প্রশ্ন কি করেছে, এরর্স অফ দ্য লার্নার্স অফেন ইন্ডিকেট। কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট এই কথাটি করে যে শিশু শিখছে, অর্থাৎ হাউ দে লার্ন, সে কীভাবে শিখছে। যখন সে শিখতে যাবে একটি শিশু, কেননা একটি শিশু তো আর এক্সপার্ট নয়, একটি শিশু তো আর যে টপিক দেওয়া হচ্ছে সে টপিকের উপরে সে এক্সপার্ট নয়, তখন একটি শিশু যখন শিখতে যাবে তখন তার ভুল হবেই। এই জন্য বলা হয় যে এরর্স থেকে অনেকটা প্রশ্ন আসে, এই জায়গায় দিচ্ছে যে হাউ দে লার্ন, আর কখনো আসে যে এরর্স ইন্ডিকেট করে যে শিশু কীভাবে শিখছে
তারপরে ইরর্স ইন্ডিকেট করে শিশুর থিঙ্কিং ক্যাপাসিটিকে, অর্থাৎ সে গোয়িং টু লার্ন, শিখতে যাচ্ছে অথবা ট্রাই করছে, এগুলি মনে রাখবেন। অর্থাৎ শিশুর কখনো ইররকে বলা হয়, মনে রাখবেন কি বলা হয়, তা হচ্ছে নাইভ কনসেপশন বলেও এক্সামের মধ্যে কোয়েশন প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং এই পয়েন্টটিও মনে রাখবেন। তারপর আমাদের প্রশ্ন হচ্ছে এ চিলড্রেন স্টার্টস টু ক্রাই, একটি শিশু কান্না আরম্ভ করে হোয়েন, যখন হিজ গ্র্যান্ডমাদার, তার দাদিমা, টেক্স হিম ফ্রম হিজ মাদার ল্যাপ, তার মায়ের কুল থেকে যখন তাকে সরিয়ে নেওয়া হয়। দ্য চাইল্ড ক্রাইস ডিউ টু, এই একটি শিশু আমাদেরকে প্রশ্ন করলো, একটি শিশু কান্না করে যখন তার মায়ের কুল থেকে তার দাদিমা তাকে সরিয়ে নেন, তখন সে কান্না করে। কেন কান্না করে? দ্য চাইল্ড ক্রাইস ডিউ টু, কিসের জন্য সে কান্না করে? তা হচ্ছে অপশন 4-5টি থাকতে পারে। সেপারেশন এনজাইটি, তারপরে ইমোশনাল এনজাইটি, অনেক কিছু থাকতে পারে। তো আমাদের এই জায়গায় সেপারেশন এনজাইটি হবে। অর্থাৎ সেপারেশন এনজাইটি বলবেন স্যার এই জায়গায় তো ইমোশনাল হবে, ইমোশনাল হবে না, কেননা আমরা জানি একটি শিশুর মধ্যে, যখন শিশুর কথা বলা হবে, মার লেপের মধ্যে বসছে, অর্থাৎ একদম সেন্সরি স্টেজের মধ্যে রয়েছে, অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজের পূর্বে শিশুটি রয়েছে, মার কুলের মধ্যে থাকে। তো মার কুলের মধ্যে একটি শিশু যখন থাকে, তখন তার এই জায়গায় সেপারেশন এই যে এনজাইটি এই জন্য হবে, কেননা তার এখনও অবধি পর্যন্ত ইমোশনাল বিল্ড আপ হয়নি। আর আমরা জানি একটি শিশু জন্মগ্রহণ করার পর তার মধ্যে 3 ধরনের ইমোশন থাকে, মনে রাখবেন, লাভ, অ্যাঙ্গার, ফেয়ার, এই 3টি, ভয়, ভালোবাসা এবং ক্রোধ, এই 3টি থাকে, এর উপরে থাকে না। আর এই জায়গায় দেখা যাচ্ছে মারকুল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, এই জায়গায় কোনো ইমোশন নয়, অর্থাৎ এই জায়গায় সে কান্না করছে এই জন্যই যে তার মারকুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ সেপারেশন এনজাইটি, তার মার কাছ থেকে যে সরিয়ে নেওয়া হয়েছে এই জন্য বলা হবে সেপারেশন এনজাইটি। এই জায়গায় কোনো লাভ আসবে না, অ্যাঙ্গার আসবে না, ফেয়ার আসবে না, ভয় পাচ্ছে না, অ্যাঙ্গারও হচ্ছে না, আর লাভও করছে না, এই জায়গায় এই 3টি আসবে না, কারণ একটি শিশুর মধ্যে 3টি ইমোশন থাকে, লাভ, অ্যাঙ্গার, ফেয়ার, এই কথাটি মনে রাখবেন। এই জন্য আনসার হবে সেপারেশন এনজাইটি। দেখতে পাচ্ছেন এ চাইল্ড স্টার্ট টু ক্রাই হোয়েন হিজ গ্র্যান্ডমাদার টেক্স হিম ফ্রম হিজ মাদার্স ল্যাপ, দ্য চাইল্ড ক্রাইস ডিউ টু সেপারেশন এনজাইটি। কেন সেপারেশন এনজাইটি হলো তা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তারপর আমাদের কোয়েশন হচ্ছে ক্রিটিক্যাল প্যাডাগজি ফ্রেমলি বিলিভস দ্যাট, ক্রিটিক্যাল প্যাডাগজি কি বিলিভ করে? তা হচ্ছে দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড পারসেপশন অফ লার্নার্স অ্যান্ড আর ইম্পর্টেন্স। অর্থাৎ ফ্রেমলি প্যাডাগজি কি বলে? প্যাডাগজি বলে যে লার্নার্সের পারসেপশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্যাডাগজি সবসময় কী করে, লার্নার্স যারা রয়েছে শিশুদের বয়েসকে অ্যাকসেপ্ট করে, তাদের যে প্রি নলেজ রয়েছে তাদেরকে কী করে, এই যে এক্সপিরিয়েন্স মতলব হচ্ছে প্রি নলেজ, তা প্রি নলেজকে কী করে ইম্পর্টেন্স দেয়। অর্থাৎ যখন একটি শিশু যা শিখে আসে বাসা থেকে, মনে করেন একটি শিশু সে তার গ্রামীণ ভাষায় কোনো একটি বস্তু শিখলো, শিক্ষক কী করবেন, ব্রিজের কাজ করবেন। শিক্ষক কী করবেন, তাকে ওই কথা দিয়ে তাকে প্রথমে বোঝাবেন, হ্যাঁ তুমি যা বলছো ঠিকই ঠিক আছে, কিন্তু স্কুলের ভাষায়, শুদ্ধ ভাষায়, বুকের ভাষায় এই বস্তুটির নাম হচ্ছে এই। তখন শিশু কী হবে, এই জায়গা থেকে এই জায়গায় ট্রান্সফার হবে। আর মধ্যে কে ট্রান্সফার করছেন? শিক্ষক ট্রান্সফার করছেন। এই জন্য বলা হয় শিক্ষক শিশুদের মধ্যে কি করেন, ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করেন। আর অন্য জায়গায় মনে রাখবেন একটি পয়েন্ট, যে এজ এ ব্রিজের কাজ, শিক্ষক শিশু এবং নলেজের মধ্যে ব্রিজ হিসাবে কাজ করেন এবং শিশুকে কি করেন, শিশু তার নিজের প্রি এক্সপিরিয়েন্স থেকে নিউ এক্সপিরিয়েন্সের সাথে লিঙ্ক করে দেন। আর এই জন্য শিক্ষককে বলা হয় ব্রিজের কাজ করছেন। শিক্ষক এজ এ ব্রিজের কাজ করেন লার্নার অ্যান্ড লার্নিংয়ের মধ্যে। তারপর আমাদের কোয়েশন হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইমোশনালি মোটিভেটেড চিলড্রেন এজ দেয়ার, অর্থাৎ মেইন ক্যারেক্টার কি হতে পারে, মেইন বৈশিষ্ট্য কি হতে পারে ইমোশনালি মোটিভেটেড চিলড্রেন যারা রয়েছে, শিশুরা রয়েছে, তাদের ইমোশনাল মোটিভেটেড যে রয়েছে তাদের মেইন বৈশিষ্ট্য কি? আনসার আপনারা দেখতে পাচ্ছেন, ব্যালেন্স ওয়ে অফ প্রেজেন্টিং দেয়ার ভিউ পয়েন্ট, অর্থাৎ তারা কি করে, তাদের যে ভিউ পয়েন্ট রয়েছে তারা তাদের ভিউ পয়েন্টকে, তাদের যে ভিউ পয়েন্ট ওই পয়েন্টকে সবসময় ব্যালেন্স রাখতে পারে, এই কথাটি মনে রাখবেন। অর্থাৎ মোটিভেটেড চিলড্রেন তখনও বলবেন যখন সে তাকে ক্লাসরুমের এনভায়রনমেন্টে, ক্লাসরুমের বাইরের এনভায়রনমেন্টে, শিক্ষকের সাথে, চিলড্রেনদের সাথে, তার বুকের সাথে, অর্থাৎ বিলকুল তাকে ব্যালেন্স মেনটেন করে চলতে পারবে, তখন মনে করবেন সে একজন ইমোশনালি মোটিভেটেড চিলড্রেন। আর যদি ইমোশনালি মোটিভেটেড না হয়, অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স তার মধ্যে রয়েছে, মনে রাখবেন কথাগুলো, যে জায়গায় যে পয়েন্টটি আসে ওই পয়েন্ট নিয়ে আলোচনা করব। আর চেষ্টা করব, অনেকে বলছেন স্যার যদি শর্ট ক্লাস হতো তাহলে ভালো হবে, এই জন্য বেশি কথা বলবো না, জাস্ট টু দ্য পয়েন্ট কথা বলবো। ইমোশনাল ইন্টেলিজেন্স কি? ইমোশনাল ইন্টেলিজেন্স, ড্যানিয়েল গোলম্যান
উনি ইমোশনাল ইন্টেলিজেন্স বলে বুক লিখেছিলেন। আর ইমোশনাল ইন্টেলিজেন্স পরবর্তী যখন যে কথা আসবে তো সেই কথা নিয়ে আলোচনা করব। রেতাস বলে একজন থিওরিস্ট ছিলেন, অ্যারিস্টটল একজন থিওরিস্ট ছিলেন। উনি বলেছেন সঠিক জায়গায়, সঠিক সময়ে, সঠিক মাত্রায়, সঠিক মানুষের উপরে ইমোশনাল আউটবার্স্টকে বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্সি। এই জায়গায় বলা হচ্ছে যে ইমোশনালি মোটিভেটেড, অর্থাৎ তার ইমোশন ভালো বজায় রেখে ইমোশনটুকু আউটবার্স্ট করা হয়নি কোন স্টুডেন্টকে বলবেন, অর্থাৎ যখন সে ক্লাসরুমের মধ্যে ব্যালেন্স ঠিক রাখতে পারবে। অর্থাৎ ব্যালেন্স ঠিক কীভাবে রাখতে পারবে, অর্থাৎ তার বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক, টিচারের সাথে সম্পর্ক, ক্লাসরুমে পড়াশোনার সাথে সম্পর্ক, শুধু যে লিডারশিপ করবে, পড়াশোনা করবে তা করবে না তা নয়, পড়াশোনাও চলবে, সবটুকু তার চলবে। অর্থাৎ তা বুঝবে কোন জায়গায়, কোন সময়ে, কোন মাত্রায় সে বলতে হয়, ইমোশন আউটবার্স্ট করতে হয় তা বুঝতে পারবে। তখন তার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্সি আসবে। আর যার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্সি থাকবে সেই ইমোশনাল মোটিভেটেড ক্লাসরুমের মধ্যে থাকতে পারবে। আশা করি আপনারা বুঝেছেন। তারপর আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়েন এ চাইল্ড গেটস বোর্ড হোয়াইল ডুইং এ টাস্ক ইট ইজ এ সাইন দ্যাট, অর্থাৎ যখন ক্লাসরুমের মধ্যে একটি কাজ করানো হয়, হোয়েন এ চাইল্ড গেটস বোর্ড হোয়াইল ডুইং এ টাস্ক করানো হচ্ছে, যখন একটি কাজ করানো হয় তখন চাইল্ড বোর ফিল করে, অর্থাৎ বোরিং ফিল করে। কেন ফিল করে? তা হচ্ছে কি, ইট ইজ সাইন দ্যাট, কী সাইন দেখাচ্ছে যে শিক্ষক যে পড়াচ্ছেন, পড়ানোর স্টাইল ঠিক নয়, এই জন্য শিশুরা বোর ফিল করছে, তারা হাল্লা চিৎকার করছে, শিক্ষকের দিকে মনোযোগ দিচ্ছে না, মনোযোগ দিতে পারছে না, তাদের ইন্টারেস্ট আসছে না ক্লাসের মধ্যে। অর্থাৎ আলটিমেট মিনস হচ্ছে শিশুরা কখন বোর ফিল করবে ক্লাসের মধ্যে, তখনই বোর ফিল করবে যখন ক্লাসটা মেকানিক হবে। অর্থাৎ শিক্ষক কী করবেন, নিজের মতো করে টিচার সেন্টার ক্লাস করাবেন, অর্থাৎ শুধু লেকচার মেথড ইউজ করবেন, শিশুদের কোনো প্রাধান্য দেবেন না, শিশুদের কথা কানে ওনার থাকবে না, শিশুদেরকে উনি কী করবেন, ইগনোর করে পড়াবেন, তখন শিশুরা মনোযোগ দিতে পারবে না, অর্থাৎ শিশুরা বোর ফিল করবে। আর আরেকটি পয়েন্ট রয়েছে যে গিফটেড স্টুডেন্ট যারা রয়েছে তারা বোর ফিল করে এই জন্য, কেননা তারা চ্যালেঞ্জিং টাস্ক পছন্দ করে। মনে রাখবেন, গিফটেড স্টুডেন্টরা কী করে, চ্যালেঞ্জিং টাস্ক পছন্দ করে। আর যদি ইজি একটি টাস্ক দেওয়া হয় তাহলে গিফটেড স্টুডেন্ট যদি ক্লাসরুমে থাকে তাহলে গিফটেড স্টুডেন্ট কী করবে, বোর ফিল করবে। এই জন্য বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন মোর ইম্পর্টেন্ট। তারপর দেখতে পাচ্ছেন আনসার কি, হোয়েন এ চিলড্রেন গেটস বোর্ড হোয়াইল ডুইং এ টাস্ক ইট ইজ এ সাইন দ্যাট দ্য টাস্ক মে হ্যাভ মেকানিক্যালি রিপিটেটিভ, অর্থাৎ ক্লাসগুলি রিপিট করা হচ্ছে আর তাকে হচ্ছে কোনো প্যাডাগজি ইউজ না করে পড়ানো হচ্ছে, এই জন্য শিশুরা বোর ফিল করবে। তারপর কি আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডোমিন অফ লার্নিংয়ের ডোমিন কোনটি? আনসার হচ্ছে এফেক্টিভ। শুধু আনসার শিখলে হবে না, এই জায়গায় আমাদের আরও কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। দেখি আমাদের এই জায়গায় কী কী কনসেপ্ট রয়েছে, এই জায়গায় এরেজ করে নেই, তো এই জায়গায় লিখে একটু আলোচনা করতে পারবো, বেশি আলোচনা করব না। অনেকে বলছেন স্যার ক্লাস অনেক লং হয়, তাহলে শর্ট হলে ভালো হবে, তাই এখন থেকে ক্লাসগুলো শর্টই হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডোমিন অফ লার্নিংয়ের ডোমিন কোনটি? এফেক্টিভ ডোমিন। এই জায়গায় কোন জায়গা থেকে আসলে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ ব্লুমস ট্যাক্সনমি আমরা জানি, ডক্টর স্যামুয়েল বেঞ্জামিন ব্লুম বলে একজন থিওরিস্ট ছিলেন। উনি লার্নিংয়ের 3টি ডোমিন দিয়েছিলেন, হাইরার্কিক্যাল ডোমিন 3টি দিয়েছিলেন। নাম্বার 1 হচ্ছে কগনিটিভ ডোমিন, নাম্বার 2 হচ্ছে এফেক্টিভ ডোমিন, আর নাম্বার 3 হচ্ছে সাইকোমোটর অথবা কনেটিভ। কনেটিভ ডোমিন, সাইকোমোটর ডোমিনও বলা হয়, সেন্সরি ডোমিনও বলা হয়। এই ডোমিনের 3টি নাম রয়েছে। তো দেখতে পাচ্ছেন ব্লুম ট্যাক্সনমি, বিলকুল আমি কনসেপচুয়াল ক্লাস করেছি ব্লুম ট্যাক্সনমির উপরে, প্লেলিস্টে রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এই জায়গায় জাস্ট প্রশ্ন রিগার্ডিং আমি আলোচনা করব, যেহেতু 3টি ডোমিনের কথা বলছে। উনি আরও কাজ করেছিলেন 1956-এ, তারপরে ওনার সাথে ক্রেট হুল, তারপর থমসন, অনেকে কাজ করেছিলেন। তারপর উনি দিয়েছিলেন যে লার্নিংয়ের স্টেজ দিয়েছিলেন, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, সিনথেসাইজিং, বিভিন্ন আলোচনা রয়েছে, দেখতে পারবেন আপনারা কনসেপ্টুয়াল ক্লাসে গিয়ে। এখন জাস্ট ডোমিনগুলি নিয়ে আলোচনা করি, যেহেতু ডোমিন থেকে আমাদের প্রশ্ন করেছে। এই জায়গায় যদি এই এফেক্টিভ না দিয়ে কগনিটিভ দিয়ে দিত তাহলে পারবেন না। এই জন্য মনে রাখবেন বেঞ্জামিন ব্লুম, যাকে ব্লুম ট্যাক্সনমি বলা হয়, উনি কী দিয়েছেন, উনি 3টি লার্নিংয়ের ডোমিন দিয়েছেন, হাইরার্কিক্যাল ডোমিন দিয়েছেন। নাম্বার 1 হচ্ছে কগনিটিভ ডোমিন। কগনিটিভ ডোমিন কি? রিলেটেড টু হেড,
কগনিটিভ ডোমেইনগুলো হচ্ছে রিলেটেড টু হেড। তারপর হচ্ছে এফেক্টিভ ডোমেইন হচ্ছে রিলেটেড টু হার্ট অ্যান্ড ইমোশন। আর তারপর হচ্ছে কোগনিটিভ সাইকোমোটর অ্যান্ড সেন্সরি, এগুলি হচ্ছে রিলেটেড টু হ্যান্ডস অ্যান্ড অ্যাক্টিভিটি। এই তিনটি কথা মনে রাখবেন। আর মনে রাখবেন এই জায়গায় এফেক্টিভ না দিয়ে কগনিটিভ দিতে পারতো, সাইকোমোটর দিতে পারতো। আর এগুলি কে দিয়েছেন? বেঞ্জামিন ব্লুম দিয়েছেন, ডক্টর বেঞ্জামিন ব্লুম। আর ওনার যে টেক্সনোমি উনি দিয়েছেন, ও টেক্সনোমি বলা হয়, মানে ব্লুমস টেক্সনোমি বলা হয়। এগুলো আপনারা মনে রাখবেন। তারপর আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে, আমি টাইমের দিকে লক্ষ্য রাখবো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টিচার রিলেটেড ফ্যাক্টর এফেক্টিভ লার্নিং? আপনারা বলেন, আমি আনসারই দেখবো না, যে এফেক্টিভ লার্নিংয়ের ক্ষেত্রে টিচার রিলেটেড ডোমেইন কী হবে। এখন মনে করেন একজন শিক্ষক কী করেন, পড়াচ্ছেন ক্লাসরুমে গিয়ে, যে সাবজেক্ট পড়াচ্ছেন আপনারা নর্মালি কী করবেন, প্রশ্নগুলো আপনারা রিয়েলাইজ করবেন, যেভাবে আপনি আপনাদের সাথে গল্পের আকারে রিয়েলাইজ করাচ্ছি, আলোচনা করছি, এইভাবে আপনারা রিয়েলাইজ করবেন নিজে থেকে, যে স্যার কী বললেন আর এই জায়গায় কী প্রশ্ন হওয়া আমরা যদি ন্যাচারালি দেখি তাহলে কী হবে। একজন শিক্ষক যখন ক্লাসরুমে যাবেন, পার্টিকুলার সাবজেক্ট কখন একজন শিক্ষককে দেওয়া হয়? একজন শিক্ষককে যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে দেখব যে এইচএসের পর যখন গ্র্যাজুয়েশনে চলে যাওয়া হয় তখন ছাত্ররা অনেকে কী করে, অনার্স নিয়ে নেয়, হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল অনার্স, বিভিন্ন অনার্স নেয়। এই জন্য অনার্স নেয় যাতে এই সাবজেক্টের উপর বিশেষজ্ঞ হয়। মাস্টার্সের মধ্যে যাওয়ার পরে যে সাবজেক্টে অনার্স ছিল ওই সাবজেক্টের উপরে মাস্টার্স করে, তারপরে সে যখন কলেজের প্রফেসর হয়, পিএইচডির দ্বারা হোক, নেট কোয়ালিফাই করে হোক, তখন ওই সাবজেক্টের জন্য ওনাকে দেওয়া হয়। অর্থাৎ উনি কী করলেন, উনি গ্র্যাজুয়েশন এই সাবজেক্টটি পড়লেন, মাস্টারে পড়লেন, তারপর এসে উনি এই সাবজেক্টের টিচার হলেন। অর্থাৎ উনি কী করলেন, একজন শিক্ষক এইচএসের পর গ্র্যাজুয়েশনে অনার্স নিলেন, হিস্ট্রি অনার্স, মনে করেন ইংলিশ অনার্স, তারপরে ইংলিশ মাস্টার্স করলেন, তারপরে পিএইচডি করে নেট কোয়ালিফাই করে প্রফেসর হয়ে গেলেন বা লেকচারার হয়ে গেলেন। তখন ওনাকে কোন সাবজেক্টটি দেওয়া হবে? ওনাকে ওই ইংলিশ সাবজেক্টটি দেওয়া হবে। কেন দেওয়া হবে? ওনাকে ইংলিশ সাবজেক্টটি এই জন্য দেওয়া হবে কেননা উনি এই ইংলিশ সাবজেক্টের উপরে দক্ষ রয়েছেন। উনি ইংলিশ নিয়ে স্টাডি করেছেন, ওনার মেজর সাবজেক্ট ইংলিশ ছিল, মাস্টার্সে ছিল, তারপরে উনি ইংলিশ নিয়ে রিসার্চ করেছেন, এই জন্য ওনাকে দেওয়া হচ্ছে। অর্থাৎ আলটিমেট কথা হচ্ছে একজন সাবজেক্ট টিচার হতে হলে এই সাবজেক্টের উপরে ওনার বিশেষজ্ঞ হতে হবে, অর্থাৎ দখলদারি থাকতে হবে, একজন দক্ষ হতে হবে, তখন গিয়ে ভালো করে টিচিং লার্নিং হবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি, আনসারের দিকে চলে যাই বিলকুল লং না করে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টিচার রিলেটেড ফ্যাক্টর? টিচার রিলেটেড ফ্যাক্টর অর্থাৎ ফ্যাক্টরটা টিচারের সাথে সম্পর্কযুক্ত, এফেক্টিভ লার্নিংয়ের সাথে এফেক্ট করে, প্রভাবিত করে, তাকে হচ্ছে মাস্টারি ওভার দ্য সাবজেক্ট ম্যাটার। মাস্টারি থাকতে হবে, অর্থাৎ এই সাবজেক্টের উপরে টিচারের দখলদারি থাকতে হবে, টিচার একজন বিশেষজ্ঞতা হতে হবেন, এই সাবজেক্ট সম্পর্কে ওনার বেশি নলেজ থাকতে হবে, তখন এই সাবজেক্টকে ভালো করে বোঝাতে পারবেন, এলাবোরেট করতে পারবেন। যেমন আপনাদের সাথে আমি কী করছি, সিডিপি নিয়ে আলোচনা করছি, সিটেট সম্পূর্ণ কোর্স নিয়ে আলোচনা করছি। তাহলে কেন আমি আলোচনা করছি? কেননা সিটেটের উপরে আমি বারবার স্টাডি করতে করতে একদম মাস্টার বলছি না, সিটেটের উপরে আমার অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। কেননা 3 টাইম 4 টাইম সিটেট যখন কোয়ালিফাইড কেউ করবে তখন ডেফিনেটলি সিটেটের উপরে তার একটা দখলদারি হয়ে যাবে, তখন সিটেট নিয়ে সুন্দরভাবে আলোচনা করতে পারবে। এই জন্য যখন একজন শিক্ষকের কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে দখল হবে তখন এফেক্ট করবে লার্নিংয়ের উপরে। যদি দক্ষ না হন তাহলে ভালো করে পড়াতে পারবেন না, আর যদি দক্ষ হন ভালো করে পড়াতে পারবেন। তারপর আমাদের নেক্সট প্রশ্ন, প্রিন্সিপাল অফ রিইনফোর্সমেন্ট ইজ রিলেটেড টু। আমি পূর্বে বলেছিলাম আপনারা যদি প্রত্যেক একটি কথা শুনেন তাহলে প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আমি বলেছিলাম যে রিইনফোর্সমেন্ট অর্থাৎ মোটিভেশনকে রিইনফোর্সমেন্ট বলা হয়, মনে রাখবেন। রিইনফোর্সমেন্ট তাকে কী করা, উৎসাহিত করা শিশুদেরকে। তো রিইনফোর্সমেন্ট, প্রিন্সিপাল অফ রিইনফোর্সমেন্ট বিএফ স্কিনার দিয়েছেন। আর এই মোটিভেশন রিইনফোর্সমেন্ট প্রায় সিমিলার। আর উনি বলেছেন যে মোটিভেশন ইজ দ্য হাইওয়ে অফ লার্নিং। যত বেশি মোটিভেশনের রেট হবে, যত বেশি মোটিভেশন দেওয়া যেতে পারবে, তত বেশি লার্নিং হবে, বিএফ স্কিনার বলেছেন। বিএফ স্কিনার নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে কনসেপচুয়াল ক্লাসের মধ্যে, আপনারা গিয়ে দেখতে পারেন। তারপর আমাদের সর্বশেষ আজকের কোয়েশ্চন, 10তম কোয়েশ্চন, দ্য বেস্ট ওয়ে to inculcate moral values in children। চিলড্রেনদের মধ্যে কিভাবে moral values কি করা যায়, ইনকালকেট করা যায়, তা হচ্ছে কি ডেমনস্ট্রেশন অফ moral values
বাই টিচার্স অ্যান্ড এল্ডার্স। অর্থাৎ ডেমনস্ট্রেট যখন করা হবে এক্সকিউজ মি, ডেমনস্ট্রেট কি আমরা জানি। ডেমনস্ট্রেশন দেখেন আমি সবসময় প্র্যাকটিক্যাল লাইফের সাথে এক্সাম্পল দেবো। যখন একটি স্কুলে আপনি গিয়ে শিক্ষক হতে যাবেন, সেন্ট্রাল স্কুল হোক অথবা কোনো প্রাইভেট স্কুল হোক, সেন্ট্রাল স্কুল যেমন নবোদয় রয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, তেমন এই জায়গায় একটি ইন্টারভিউ থাকে, ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য বলা হয়। তো যেমন যে কোনো একটি ভালো যদি প্রাইভেট স্কুলে আপনি টিচিং করেন, তাহলে টিচিংয়ের পূর্বে আপনাকে কী করবে যে আপনি 1 উইক টিচিং করেন, ছাত্রদেরকে পড়ান, আমরা ফিডব্যাক নেব, দেখব কীভাবে পড়াচ্ছেন। এই ক্লাসগুলোকে বলা হয় ডেমনস্ট্রেশন ক্লাস। যখন আমি কোচিং সেন্টারে স্টার্ট করি নিউলি, তখন কোচিং সেন্টারের মধ্যে আমি কী দিয়েছিলাম, আমি ক্রাইটেরিয়া দিয়েছিলাম যে আমি 1 উইক ডেমনস্ট্রেশন ক্লাস নেব। যাদের ভালো লাগবে তারা পড়বে, যাদের ভালো লাগবে না তাদের এই উইকে কোনো ফ্রিলি ফিস দিতে হবে না। তো এইভাবে ডেমনস্ট্রেশন ক্লাসগুলো কী জন্য করানো হয়, শো আপ করানোর জন্য। তো তেমনিভাবে ডেমনস্ট্রেশন যদি মরাল ভ্যালুসের উপরে যদি ডেমনস্ট্রেশন দেওয়া হয় টিচার্স এবং এল্ডার্সের দ্বারা, তখন শিশুদের মধ্যে মরাল ভ্যালুসগুলো ডেভেলপমেন্ট হবে। তো আশা করি আজকের ক্লাস থেকে আমরা যা কোয়েশ্চনস আলোচনা করেছি সবটুকু কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার হয়েছে। আর যেহেতু আপনাদের আবদার হচ্ছে ক্লাসগুলো যাতে শর্ট হয়, তো এই জন্য 20 থেকে 25 মিনিটের মধ্যেই ক্লাসগুলো প্রতিটি হবে আজকে থেকে, এবং নেক্সট ডে থেকে চেষ্টা করব যাতে ইভিএসও স্টার্ট করা যায়। তাহলে সঙ্গে 2টি করে পড়বেন, বোর ফিল হবে না, একসাথে 2টি সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা যারা নতুন এসেছেন, যদি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর প্লেলিস্টে ক্লাসেস রয়েছে দেখতে পারবেন। সবাই একটি করে লাইক করবেন, একটি করে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।